হাই স্টুডেন্টস, কম্পিউটার সায়েন্সের কোনো রেভলিউশনারি আবিষ্কার নিয়ে আলোচনা করতে গেলে অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, মেশিন লার্নিং এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা হয় এবং সেখানে একটা আইডিয়া আমরা পেয়েছি যে এই এআই, এমএল বা রোবোটিক্স কী, এটা একটা আইডিয়া আমরা পেয়েছি। কিন্তু তার সাথে সাথে আরেকটি বিষয়ও কিন্তু খুব শোনা যায়, যেটা খুব হট টপিকস এখন, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। এই কোয়ান্টাম কম্পিউটিং ব্যাপারটা কী সেটা বুঝতে গেলে অবশ্যই তোমাদের আগে বুঝতে হবে যে কোয়ান্টাম ফিজিক্স, এই কোয়ান্টাম ফিজিক্সের ব্যাপারটা কী। এই কোয়ান্টাম ফিজিক্স যাদের ক্লাস 12-এ ফিজিক্স নিয়ে পড়াশুনো করছো তারা তো নিশ্চয়ই জানবে, বা যারা গ্র্যাজুয়েশানে পড়াশুনো করছো ফিজিক্স যাদের সাবজেক্ট তারা তো অবশ্যই জানবে। তাও আমি খুব ইজিলি একটু তোমাদের বুঝিয়ে দিই। কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, অণুপরমাণুর লেভেলে, ইলেকট্রন প্রোটন লেভেলে, সেখানে যে ফিজিক্সের ল কাজ করে, সেই ফিজিক্সের ল কিন্তু আমাদের খালি চোখে মানে যে দৃশ্যমান যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের ফিজিক্সের তুলনায় সম্পূর্ণ আলাদা। মানে সোজা কথায় খালি চোখে আমরা যখন দেখি সেখানে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটির যে ফিজিক্স, নিউটনের যে ফিজিক্স, সেটা কাজ করে। আর ওই ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা বা একদম অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যে সমস্ত বস্তু দেখতে হয়, অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, সেখানকার যে ফিজিক্সের ল সেটা সম্পূর্ণ আলাদা। সেখানে কিন্তু কোয়ান্টাম ফিজিক্সের ল অ্যাপ্লিকেবল, এবং সেই কোয়ান্টাম ফিজিক্সে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যেটা কিন্তু আমরা নর্মাল ফিজিক্সের ল দিয়ে মেলাতে পারি না। তার মধ্যে এন্ট্যাঙ্গেলমেন্ট আছে, সুপারপজিশন আছে। এন্ট্যাঙ্গেলমেন্ট ব্যাপারটা কি, দুটো সূক্ষ্ম কণা বা পার্টিকেল বলতে পারো, সেই দুটো পার্টিকেল যদি এন্ট্যাঙ্গেলড হয়ে যায়, মানে হয়, তাহলে একটি কণাকে তুমি এখানে রেখে আরেকটি কণাকে যত দূরেই রাখো, যত দূরে, ধরো 1 আলোকবর্ষ দূরের কোনো একটা গ্রহে রেখে দিলে, তাহলে এখান থেকে সেই 1 আলোকবর্ষ গ্রহের আলোর যেতে সময় লাগবে অন্তত 1 বছর। কিন্তু যদি সেই কণা, মানে এখানে যে কণাটা রয়েছে সেই কণাতে কিছু একটা ইনফরমেশান দেওয়া হয়, সেই কণাটাকে ডান দিকে ঘুরতে বলা হয়, সাইমালটেনিয়াসলি সঙ্গে সঙ্গে দেন অ্যান্ড দেয়ার, মানে সেই 1 আলোকবর্ষ দূরের কণাটি কিন্তু উল্টো দিকে ঘোরা শুরু করছে, এবং সেটা করছে বা করবে ইনস্ট্যান্টলি। মানে সোজা কথায় আলো যত গতিবেগ মানে গতিবেগে যায়, আলোর যেতে সময় লাগতে পারে 1 বছর, তার চেয়েও মানে ভয়ঙ্কর বেশি গতিবেগে এই এন্ট্যাঙ্গেলড দুটো পার্টিকেলের মধ্যে কিন্তু ইনফরমেশান আদান প্রদান হয়ে যাচ্ছে, যেটা মানে আমাদের খালি চোখে দেখা যে ফিজিক্স বা আইনস্টাইনের যে ফিজিক্সের ল সেখানে কিন্তু ম্যাচ করে না। কারণ আইনস্টাইনের ফিজিক্স ওয়াইজ আলোর গতিবেগ সর্বোচ্চ, ফোটন কণার গতিবেগ সর্বোচ্চ, কিন্তু এরম একটা অদ্ভুত ব্যাপার কিন্তু এখানে হচ্ছে। এবার সেই এন্ট্যাঙ্গেলমেন্টের যে প্রিন্সিপাল, সেটা কিন্তু এই কোয়ান্টাম ফিজিক্সে ইউজ হচ্ছে। এবং মনে রাখবে, এই কোয়ান্টাম ফিজিক্সে নর্মাল যে কম্পিউটার, সেখানে বিট ইউজ হয়, মানে 0 অথবা 1, কম্পিউটার অ্যাট এ টাইম 0 অথবা 1 এইটা ক্যালকুলেট করতে পারে অ্যাট এ টাইম, হয় 0 করবে নয় 1 করবে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একই সাথে 0 এবং 1 দুটোকেই ক্যালকুলেট করতে পারবে, এবং দুটোর মাঝখানে যে সুপার পজিশন থাকে 0 এবং 1-এর মাঝখানে, সেটাকেও ক্যালকুলেট করতে পারবে। মানে সোজা কথায়, যদি কয়েন টস করছো এবং সেই টস করার সময় কয়েনটা যখন ফ্লিপ হচ্ছে, যখন আকাশে উঠছে, তখনও যে তার মানে একটা পজিশান না ঘুরছে, যখন সেই ঘুরছে সেটাকে সুপার পজিশান যদি ধরে নাও, যে তখন হেডও পড়েনি বা টেলও পড়েনি, তার মাঝামাঝি যে মানে জায়গাগুলো, সেইটাকেও কিন্তু কম্পিউটার, মানে কোয়ান্টাম কম্পিউটার অ্যাট এ টাইম ক্যালকুলেট করবে, এবং করে অ্যাকুরেটলি বলে দিতে পারবে যে আলটিমেটলি হেড পড়বে না টেল পড়বে। তার যে মানে অ্যান্সার, সেই অ্যান্সারের প্রবাবিলিটি কিন্তু অনেক মানে অ্যাকুরেট হতে পারে। মানে সোজা কথায়, এই কোয়ান্টাম কম্পিউটার যখন কোনো কিছু প্রেডিকশান করবে, সেটা এখনকার যে নর্মাল কম্পিউটার যে প্রেডিকশান করে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি পারফেক্ট হবে। সো ইমাজিন করো যে এখন কোনো একটা ওয়েদার ফোরকাস্ট যখন করা হয়, তখন বৃষ্টি হবে কি হবে না, বা কোনো কিছু কোনো ন্যাচারাল ক্যালামিটি আসবে কি আসবে না, তার যে পার্সেন্টেজ থাকে, সেই মানে সেটা হবে কি হবে না, তার যে পসিবিলিটির যে পার্সেন্টেজ থাকে, সেটা অনেক অনেক গুণ বেড়ে যাবে যদি কোয়ান্টাম কম্পিউটার দিয়ে সেই সমস্ত প্রেডিকশান করা হয়। এবং শুধু তাই নয়, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের এই যে একটি অসাধারণ আর্টিকেল আমি খুলে রেখেছি, এটা দেখছিলাম, এইখানে এই কোয়ান্টাম কম্পিউটারের ইউসেজে যে পোটেন্সিয়াল ইম্প্যাক্টগুলো পড়তে পারে, সেটা নিয়েও কিন্তু সুন্দরভাবে এখানে বলা হয়েছে। তার মধ্যে একটা হেলথ কেয়ার রেভলিউশন আছে। ওষুধ, যখনই কোনো জীবনদায়ী ওষুধ তৈরি হয় বা ধরো কোনো ভ্যাকসিন তৈরি হয়, তখন ট্রায়াল অ্যান্ড এরর এই প্রসেসের মাধ্যমেই তৈরি হয়। মানে কি, বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন পোর্শনে মিশিয়ে দেখা হয় যে সেটা দিয়ে যে আউটকাম যেটা আসছে, যে ওষুধটা ফাইনালি তৈরি হচ্ছে, সেটা আদৌ
সেই অসুখকে কিওর করতে পারছে কিনা, এবং যদি করতে পারে তারপরে তার কোনো সাইড এফেক্ট আসছে কিনা। তার ফলে মানে সেইটা মানে সেই টেস্টগুলো রান ঠিকমতো হলে তবেই কিন্তু সেই ওষুধ বা সেই ভ্যাকসিন মানবদেহে প্রদান করার জন্য মানে কাজে লাগে। তো সেই প্রসেসটা করতে বহুত সময় লাগে, কারণ বিভিন্ন রেশিওতে সেই কেমিক্যালগুলো মেশাতে হয়, এবং মেশানোর পর তারপর ফাইনালি সেটাকে বিভিন্ন ওয়েতে টেস্ট করতে হয় যে সেটা আদৌ কাজ করছে কি করছে না, আর যদি কাজ করেও তার কোনো এক্সট্রা বাজে সাইড এফেক্ট আছে কিনা সেগুলো দেখতে, এবং সেগুলো প্রত্যেকটা টেস্ট চালাতে নর্মাল কম্পিউটারের মানে ওই একবার করে চালায় বলে প্রচুর সময় লাগে, কয়েক বছর সময় লাগতে পারে। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারে ঠিক সেম যদি মানে টেস্টটা চালানো হয়, দেখা যেতে পারে হয়তো সেটা কয়েক মিনিটের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সেই টেস্টগুলো কমপ্লিট করে দিতে পারবে। তার ফলে জীবনদায়ী ওষুধ বা ভ্যাকসিনের যে সমস্ত রিসার্চগুলো চলছে সেটা অনেক ত্বরান্বিতভাবে মানব সভ্যতায় অনেক বেশি কাজে লাগতে পারে। এই যে এখানে আর একটা দেখবে রিয়েলিস্টিক এই মুহূর্তে মানে যেটা একটা হিতে পাওয়া যাচ্ছে যে কোয়ান্টাম কম্পিউটার কতটা শক্তিশালী হতে পারে। গুগল 2019 সালে ক্লেম করেছিল যে এমন একটা প্রবলেম, যে প্রবলেম সলভ করতে এখনকার কম্পিউটারের 10,000 ইয়ার্স লাগে, সেই প্রবলেমটা তাদের তৈরি করা কোয়ান্টাম কম্পিউটার 200 সেকেন্ডের মধ্যে করেছে। এবং মনে রাখবে এই যে কোয়ান্টাম কম্পিউটার গুগল করেছে সেগুলো কিন্তু সব বেবি লেভেলে, মানে একটা রিসার্চ লেভেলে রয়েছে, এখনও তার মধ্যে অনেক কিছু মানে অ্যাডভান্সমেন্ট মানে হবে, তাতে অনেক কিছু মানে গবেষণা হয়ে সেটা আরও বেটার হবে। তো এই বেবি লেভেলের কম্পিউটারে কিন্তু এমন একটা কাজ মানে 200 সেকেন্ডে করতে সক্ষম হয়েছে, যেটা কিনা এখনকার আমাদের নর্মাল যে কম্পিউটার সেটা করতে 10,000 ইয়ার্স সময় লাগতে পারে। তাহলে বুঝতে পারছো কতটা বেশি স্পিড এই কোয়ান্টাম কম্পিউটারে থাকতে পারে। তোমরা জানো আমরা এখন যে কম্পিউটার ইউজ করছি, সেই কম্পিউটার যখন প্রথম দিকে আজ থেকে প্রায় 50-60 বছর আগে প্রথম কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল, সেই প্রথম দিকের কম্পিউটার একটা বাড়ি ঘর জুড়ে থাকতো, প্রসেসর, র্যাম, অমুক তমুক এইসব বিষয়গুলো অনেক বড় বড় ছিল, একটা ঘর জুড়ে একটা কম্পিউটার থাকতো। সেই প্রত্যেকটা পার্টস আস্তে আস্তে মিনিয়েচার হতে হতে আজকের একটা ল্যাপটপের চলে এসেছে। ইভেন মোবাইলও আমরা যেটা ইউজ করি, সেই মোবাইলও আর কিছুই নয়, বিভিন্ন কম্পিউটারেরই মিনিয়েচার ভার্সন। তো সেটা হচ্ছে এখনকার কম্পিউটারের রেভলিউশন হয়ে হয়ে এই অবস্থায় এসছে। তো এখন সবে এমন একটা কোয়ান্টাম কম্পিউটারের যে কনসেপ্ট এসছে, এবং সেটা যখন একটা সবে জাস্ট তৈরি হয়েছে, সেটা ওই বেবি লেভেলে রয়েছে। এবং সেই কোয়ান্টাম কম্পিউটারের যদি ছবি আমি তোমাদের দেখাই, একটু আগে তোমাদের দেখালামও, তাহলেও দেখবে সেই কোয়ান্টাম কম্পিউটার কিন্তু এখন যেটা রয়েছে, এটা হচ্ছে আইবিএমের যে কম্পিউটার, এটা আইবিএম তৈরি করেছে হেলথ কেয়ার রিলেটেড বিভিন্ন রিসার্চের জন্যে আইবিএম তৈরি করেছে, এবং গুগল তৈরি করেছে, এটা গুগল তৈরি করেছে এই কম্পিউটার। এবং কম্পিউটারগুলো দেখলেই বুঝতে পারছো যে এখনকার এই কম্পিউটারের সঙ্গে কোনো সম্পর্ক নেই দৃশ্যমানগতভাবে, যেটা হয়তো ভবিষ্যতে হলেও হতে পারে, কারণ এখন এই কম্পিউটারগুলো সবই রিসার্চ লেভেলে রয়েছে। এটা আরও বেশি অ্যাডভান্সমেন্ট হবে, এই পার্টসগুলো হয়তো আরও মিনিয়েচার হবে, তখন হয়তো আরও ছোটো জায়গায় আসতে পারে। কিন্তু এই কম্পিউটার কাজ করবে কিন্তু সম্পূর্ণ অন্যভাবে। মানে আমরা যদি ভাবি যে এই কোয়ান্টাম কম্পিউটার এখনকার এই কম্পিউটারেরই বোধহয় এক্সটেন্ডেড ভার্সান বা আরও অ্যাডভান্স কোনো ভার্সান বা সুপার কম্পিউটার টাইপের কোনো ব্যাপার, তা কিন্তু নয়, সম্পূর্ণ আলাদা ব্যাপার। ঠিক যেরকম এখানে আমি তোমাদের একটি এখানে দেখো একটা ইভলিউশন দেখানো আছে, একটা ইভলিউশন, এই ইভলিউশনটা যদি ফলো করো, খেয়াল করে দেখবে এইগুলো সবই শতাব্দী প্রাচীন বা হাজার হাজার বছর আগে যে প্রথম যখন আগুনের আবিষ্কার হয়েছিল, সেই আগুনই এক সময় ডাইরেক্ট ছিল আমাদের লাইট সোর্স, আমাদের লাইটের মেন সোর্স ছিল আগুন। এবং সেই আগুন আস্তে আস্তে আরও কন্ট্রোলড ওয়েতে এলো, হাতে একটা মশাল জ্বালানোর ব্যবস্থা করা হলো, একটা লাঠির ওপরে তাতে কোনো দাহ্য পদার্থ দিয়ে কাপড় জড়িয়ে মশাল, এবং সেই মশালটাই আস্তে আস্তে আরও সফিস্টিকেটেড ওয়েতে এলো, যেটাকে আমরা ল্যান্টার্ন বলি বা লণ্ঠন বলতাম, বাড়িতে আমাদের থাকতো বা এখনও থাকে, কারেন্ট অফ হয়ে গেলে আমরা বাড়িতে ইউজ করি এই টাইপের লণ্ঠন। কিন্তু এবং এগুলো সব লাইটের সোর্স, কিন্তু এগুলো প্রত্যেকটাই লাইটের সোর্স। কিন্তু এই লাইটের সোর্স যতই উজ্জ্বল হোক, যতই এই পুরোনো দিনের লাইটের সোর্স মানে যেটা আগুন, ডাইরেক্ট আগুনটাকেই লাইটের সোর্স হিসেবে আমরা ইউজ করি, এবং তার বিভিন্ন যে অ্যাডভান্সমেন্ট হয়েছিল একটা সময়, তার সেগুলো উন্মুক্ত থাকতো, হাওয়া এলেও নিভে যেত, কিন্তু তারপরে ওই কাঁচ দিয়ে ঢাকার ব্যবস্থা এলো যাতে হাওয়া এলে না ওড়ে, সেটাকে ক্যারি করে নেওয়ার ব্যবস্থা হতো। মানে সোজা কথা সেখানেও একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হচ্ছিল যাতে সেই লণ্ঠনটাকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি করে তোলা যায়। কিন্তু আলটিমেটলি যখন ফিলামেন্টওয়ালা বাল্ব প্রথমে এলো, ইলেকট্রিক বাল্ব যখন প্রথম আবিষ্কার হলো, তখন এটা কি বলা যায় যে সেটা সেই
মানে আগুন জ্বালানো যে লণ্ঠন তারই এক্সটেন্ডেড ভার্সন, একদমই নয়। দুটোর কাজ হয়তো এক, কিন্তু তার ক্ষমতাও আকাশ পাতাল তফাৎ, তার টেকনোলজিও আকাশ পাতাল তফাৎ। তো ঠিক সেম জিনিসই কিন্তু তুমি যদি নর্মাল কম্পিউটার আর কোয়ান্টাম কম্পিউটারের সঙ্গে করো, মানে যদি তুলনা করো, ঠিক সেম জিনিস, সম্পূর্ণ আলাদা টেকনোলজি এবং আলাদা কনসেপ্টের ওপর নির্ভর করছে, এবং ক্ষমতার দিক থেকেও আকাশ আর পাতাল তফাৎ থাকবে। অ্যাট এ টাইম যখন আমাদের এখনকার যে কম্পিউটারকে কোনো একটা প্রবলেম দিই, সেই প্রবলেম থেকে সলিউশনের পথে যাওয়ার সময় সে কিন্তু প্রত্যেকটা ওয়ে একটা একটা করে চেক করে। মানে সোজা কথায়, যদি তুমি চেস খেলো কম্পিউটারের সাথে, তো কম্পিউটার যখন চেস খেলবে, সম্ভাব্য যে সমস্ত দানগুলো সেগুলো একটা একটা করে চেক করবে এবং যেটাকে ঠিক মনে করবে সেই দানটা দেবে এখনকার কম্পিউটার। কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের সঙ্গে যদি তুমি চেস খেলো, কোয়ান্টাম কম্পিউটার অ্যাট এ টাইম যতগুলো পসিবল মানে চাল হতে পারে সেই সবগুলো একসাথে সে টেস্ট করবে, করেই সঙ্গে সঙ্গে ডিসিশন নিয়ে নিতে পারবে যে কোনটা ঠিক চাল, এবং সঙ্গে সঙ্গে সেই চালটা দেবে। তাহলে ভাবতে পারছো কত ফাস্ট সে চিন্তাভাবনা করবে। মানে অ্যাট এ টাইম একসাথে সে যতগুলো পসিবল আউটকাম হতে পারে সবগুলো নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারবে। তো একটা মানে রিভলিউশনারি ব্যাপার। এবং সেইখানে যে কম্পিউটারের হার্ডওয়্যার বলো, তার যে সফটওয়্যার বলো, তার কী কনসেপ্ট থাকবে, সেই সমস্ত ব্যাপারগুলো সম্পূর্ণ কিন্তু আলাদা হতে চলেছে। তার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো বা যে কনসেপ্টের ওপর দাঁড়িয়ে থাকবে সেটা আলাদা। কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যদি পড়াশুনো করতে চাও, যদি ফার্দার তুমি মানে কেরিয়ারটাকে তৈরি করতে চাও এই কোয়ান্টাম কম্পিউটার নিয়ে, এবং এই কোয়ান্টাম কম্পিউটিংটাকেই যদি তুমি কেরিয়ার হিসেবে বাঁচতে চাও, তাহলে মানে অ্যাজ এ সায়েন্টিস্ট যেমন প্রচুর রিসার্চ ওয়ার্কের সুযোগ পাবে, কারণ প্রচুর এখন এর মধ্যে রিসার্চ হবে, মানে এটাকে আরও অ্যাডভান্স করার জন্য। তো সেই সায়েন্টিস্টদের সঙ্গে মিশে তোমরাও কাজ করতে পারো যদি অ্যাজ এ সায়েন্টিস্ট কাজ করতে চাও। আবার যদি অ্যাজ এ কোয়ান্টাম কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে তুমি এই কম্পিউটার তৈরি করতে চাও বা কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু প্রচুর কাজের সুযোগ ভবিষ্যতে আসতে চলেছে। এবং সেইগুলো যদি করতে চাও, তাহলে যে কোর্সগুলো করতে পারো সেটাও এখানে দেওয়া আছে, টপ কোর্সেস টু লার্ন কোয়ান্টাম কম্পিউটিং। প্রথম হচ্ছে দেখো, দ্য বেস্ট কোর্সেস আফটার ক্লাস 12 টু লার্ন অ্যাবাউট কোয়ান্টাম কম্পিউটিং ইজ ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। এবার মনে রাখবে, ক্লাস 12-এ কিন্তু এটা বিশেষ করে যাদের ক্লাস 12-এ কম্পিউটার সায়েন্স ছিল অলরেডি, মানে কম্পিউটার রিলেটেড কোনো সাবজেক্ট ছিল, প্রোগ্রামিং এই সমস্ত ছিল, অথবা ফিজিক্স বা ম্যাথামেটিক্স ছিল, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট অপশান হবে যে এই সমস্ত মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে ব্যাচেলার ডিগ্রি করা। কম্পিউটার সায়েন্স রিলেটেড যেমন বিসিএ বা বিটেক ইন সিএসি বা অন্য কোনো কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট, সেই সমস্ত বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করা, অথবা ব্যাচেলার্স ইন ম্যাথামেটিক্স, ব্যাচেলার্স ইন ফিজিক্স। মানে সোজা কথায় বিএসসি বা নর্মাল যে বিএসসি প্রোগ্রাম, সেখানে যদি ফিজিক্স বা ম্যাথামেটিক্সটাকে অনার্স হিসেবে নিয়ে পড়াশোনা করতে পারো, তাহলেও কিন্তু অবশ্যই এই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করতে পারবে। কারণ মনে রাখবে, এই কোয়ান্টাম কম্পিউটিংয়ে একজন কম্পিউটার সায়েন্স জানা লোকজনের যেমন দরকার পড়বে, ঠিক সেরকম ফিজিক্সের এক্সপার্টদেরও দরকার পড়বে বা ম্যাথামেটিশিয়ানদেরও দরকার পড়বে, কারণ কোয়ান্টাম মেকানিক্সের কমপ্লিট অ্যাপ্লিকেশান এই কোয়ান্টাম কম্পিউটারে বা কোয়ান্টাম কম্পিউটিংয়ের জগতে রয়েছে। সো অবশ্যই যদি ফিজিক্স, ম্যাথামেটিক্স এই সমস্ত বিষয়েও তুমি পারদর্শী হও, তাহলে অবশ্যই এই সমস্ত বিষয় নিয়েও তোমরা গ্র্যাজুয়েশন করতে পারো। এবং ব্যাচেলার্স ইন ইনফরমেশান টেকনোলজি, ওই যেটা বললাম যে কম্পিউটার সায়েন্সের বিষয় নিয়েও গ্র্যাজুয়েশন করতে পারো, তাহলেও এগোতে পারো। এবং আলটিমেটলি আফটার কমপ্লিটিং এ ব্যাচেলার ডিগ্রি, পারসুইং এ মাস্টার্স ইন কম্পিউটার সায়েন্স উড বি এ ন্যাচারাল নেক্সট স্টেপ ফর দোজ ইন্টারেস্টেড ইন দিস ফিল্ড। দেখো, প্রথম কথা, এই সাবজেক্টটা এখনও একদম বেবি লেভেলে রয়েছে এবং এটা নিয়ে ভবিষ্যতে প্রচুর রিসার্চ ওয়ার্ক চলবে। সো গ্র্যাজুয়েশন করার পর মাস্টার ডিগ্রি যখন করবে, সেই মাস্টার ডিগ্রি বাঁচার সময় কম্পিউটার সায়েন্স নিয়ে যদি মাস্টার ডিগ্রি করতে পারো, মানে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স করতে পারো, তাহলে ভবিষ্যতে কিন্তু তোমাদের এই কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে পড়াশোনা করার সুযোগ অনেক বেশি থাকবে বা রিসার্চ করার সুযোগ অনেক বেশি থাকবে। সো অবশ্যই তোমরা এই বিষয় নিয়ে যদি আরও ডিটেলে জানতে চাও, আমি এই ওয়েবসাইটের লিঙ্ক, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্সের ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিতে পারো। এবং অবশ্যই এখানে যে অ্যাডমিশান ইনকোয়ারি ফর্ম আছে সেটা ফিল আপ করে রাখতে পারো, কারণ এই সমস্ত কোর্সে কিন্তু অ্যাডমিশান চলছে। এই বিসিএ বলো বা বিটেক ইন সিএসি বলো বা এই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স বলো, এই সমস্ত কোর্সে অ্যাডমিশান চলছে। এবং এখানে অ্যাডমিশান নিতে গেলে তার যে কোর্স ফি কত, সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে। এখানে ফি স্ট্রাকচার ক্লিক করলে এখান থেকে পেয়ে যাবে। অথবা যদি তুমি এই কোর্স সম্পর্কে আমার থেকে জানতে চাও বা অন্য কোনো কোর্স সম্পর্কে আমার থেকে জানতে চাও,
তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। আর যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু আমাদের শেয়ার করে দিও। টাটা।